সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে ঐকমত্য কমিশন একের পর এক বৈঠক করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। সংস্কারকে সামনে রেখে বিএনপি যখন রোড ম্যাপ চায় নির্বাচনের, তখন রাজনীতিতে স্থানীয় সরকার নির্বাচন আগেই চায় জামাত। আর নির্বাচনের আগে গণ অভ্যুত্থানের শহীদের বিচার চায় এনসিপি। সেই প্রেক্ষাপটে নতুন সমীকরণে মোড় নিচ্ছে রাজনীতি। রাজনীতিতে কি শঙ্কা তৈরি হচ্ছে জাতীয় নির্বাচন ঘিরে? এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকে আর আলোচনা। আমাদের সঙ্গে ভোট, জোট ও রাজনৈতিক দল ও চ্যালেঞ্জ এই শিরোনামে কথা বলতে দুজন অতিথি আছেন স্টুডিওতে। আমি একটু পরিচয় করাতে চাই শুরুতে। আমার সঙ্গে আছেন কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমে কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম আপনার কাছে আসি। বিএনপি যখন নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে, উল্টো দিকে আমরা দেখছি যে আজকে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই চাচ্ছে জামাত, আজকেই বলেছে। অন্যদিকে গণ অভ্যুত্থানের শহীদের বিচার গত দুদিন ধরেই চাচ্ছে এনসিপি। জাতীয় নির্বাচন ঘিরে গিয়ে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে, যখন সরকার 2026-এর জুনে নির্বাচন, এর মধ্যেই নির্বাচন দিতে চায়। ধন্যবাদ। আমি মনে করছি যে দেশের ভেতরে কেউ কেউ একটা সুপরিকল্পিতভাবে একটা অনিশ্চয়তার এবং নৈরাজ্যের পরিবেশ বজায় থাকুক এটি চায়। ঘটনা বলিতে মনে হয়, কারণ একটা খুবই সাধারণ সরল যুক্তির জায়গাকে তারা কেন এটাকে এত ঘোরপ্যাচের ভিতরে নিয়ে গেল। এরশাদ সাহেবের পতনের আন্দোলনে তো আমরা সকলেই ছিলাম এবং আমি একবার মধ্যখানে ছিলাম। এরশাদ সাহেব ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো এবং তারপরে শাহাবুদ্দিন সাহেবের সরকার প্রতিষ্ঠা হলো। 3 মাসের ভিতরে তিনি নির্বাচন দিয়ে দিয়েছেন এবং অধ্যাপক রহমান সোবহানের নেতৃত্বে একটা টাস্ক ফোর্স গঠিত হয় এবং সম্ভবত 14টা বা 17টা বিভিন্ন ভাগে উনি টাস্ক ফোর্সের কতগুলো সুপারিশমালা তৈরি করে বাউন্ড বই আকারে সেটা বের করে দেয় এবং পরবর্তী সরকারের কাছে সুপারিশ রাখা হয় যে তোমরা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে। এইবার আমাদের গণ অভ্যুত্থানটা অবশ্য এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানের তুলনায় আরও ব্যাপক, আরও গভীর, আরও রক্তাক্ত হয়েছে এবং এইটার ফলে 16 বছর ধরে এক নাগারে রাজত্ব করতে থাকা আওয়ামী লীগ যে রাস্তায় রাস্তায় স্লোগান দিয়ে বেড়াতো বারবার দরকার আওয়ামী লীগের সরকার, চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার, সেটারও একটা দর্শন, একটা চিন্তা থেকে, রাজনৈতিক চিন্তা থেকে তারা কিন্তু এটা করতো এবং সেইভাবে দেশটাকে সাজিয়ে ফেলেছিল, ব্যুরোক্রেসি, সমস্ত সেনাবাহিনী সব কিছু। সেইটাকে ভেঙে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হলো, তখন এরশাদের পতনের সময় যে প্রক্রিয়াটা চলেছে, লজিক অনুযায়ী চলেছে, সেই লজিকটাই আরও এফিশিয়েন্টলি কার্যকর করবে, এটাই তো জনগণের প্রত্যাশা ছিল। এখন যদি কংক্রিটলি আমি বলি, সংস্কার দরকার এবং আমাদের পার্টি হলো এমন একটা পার্টি যেটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা মৌলিকভাবে বিপ্লবী ধারায় রূপান্তরিত করতে চায়। সংস্কার যেটা করতে চায় সেটা বড় সংস্কার হোক আর ছোট সংস্কার হোক, জনগণের অংশগ্রহণ ছাড়া এবং জনগণের সম্মতি এবং মতামত ছাড়া কোনো দিন সেই সংস্কার কার্যকর হবে না। করে 2 দিন থাকবে, 3য় দিন নিঃশেষ হয়ে যাবে। শক্ত ফাউন্ডেশনের উপরে সংস্কার করতে হবে এবং সেই শক্ত সংস্কারের ফাউন্ডেশনের অন্যতম উপাদান হতে হবে জনগণের অংশগ্রহণ। এখন বিনা নির্বাচনে জনগণের অংশগ্রহণ বাড়ে নাকি নির্বাচনের ভেতর দিয়ে এটা বাড়ে, বা জনগণের মতামত এবং তাদের সম্মতির প্রকাশ, এটা আনুষ্ঠানিক প্রকাশ হইতে হবে, তো মুখে খালি বললে তো হবে না যে জনগণ এটা চায়। তো আমি অবাক হয়ে যাই যে এইটা করতে আপত্তি করছে কেন, যে নির্বাচনটা করে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, করতে হবে এবং সেই ধরনের নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার দরকার সেটা করে নেন এবং আমার ধারণা সবাই একমত। কিন্তু আমার নিজের ব্যক্তিগত দ্বিমতটা হলো এইখানে, আমি ওই হালকা বালুর উপরে একটা সংস্কার করতে চাই না, আমি স্ট্রং ফাউন্ডেশনের উপরে সংস্কার করতে চাই। তাই সত্যিকারভাবে যে সংস্কার করতে চায় সে কিন্তু আমার সঙ্গে একমত হতে বাধ্য যুক্তির বিচারে, যে আগে নির্বাচন তারপরে সংস্কার, কিন্তু নির্বাচন যেন অবাধ হয় সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে সংস্কার আগেই করে নিতে হবে। কিন্তু এই যুক্তির বাইরে যে যখন কেউ বলে যে যতদিন সংস্কার না হচ্ছে ততদিন নির্বাচন করতে দেওয়া হবে না, কিংবা বলে যতদিন শেখ হাসিনার ফাঁসি না হচ্ছে ততদিন
নির্বাচন করতে দেওয়া হবে বিচারের না। কথা বলছিল। হ্যাঁ, বিচার না, এর আগে বলেছে শেখ হাসিনার কোনো একটা, আমার ঠিক অত মনে নেই। বিচার নয় তো, এই সবটার বিচার আর কি, লং প্রসেসের ব্যাপার। ট্রাইব্যুনালেও বিচার হলে এটা মানে সামারি ল, মিলিটারি মার্শাল কোর্ট তো না, এটা একটা ট্রাইব্যুনাল, তার অমুক আছে। এই কাজগুলো চলতে থাকবে, বিচারের প্রক্রিয়া চলতে থাকবে। এবং এটা মনে রাখতে হবে, খালি বিগত সরকারের 16 বছরের ফ্যাসিস্ট দুঃশাসনের বিচার হওয়া উচিত তা না। এর আগে যত গভর্নমেন্ট এসেছে এবং এখন যেটা হচ্ছে, যারা সরকারি ছত্র ছায়ায় নানান রকম অন্যায় করছে, যেগুলো প্রকাশ্যে বেরিয়ে আসছে, সব কিছুই তো বিচার হবে। বিচারের প্রক্রিয়া তো বিচারের মতো করে চলবে, এবং বিচার হলো একটা অপরাধের পরিপ্রেক্ষিতে বিচার। সেইটার জন্য আমাদের নির্বাচন প্রক্রিয়া বন্ধ করা মোটেই উচিত না, বরঞ্চ নির্বাচন প্রক্রিয়া অগ্রসর করতে পারলেই আমরা কিন্তু এই বিচারের কাজটা আরো দৃঢ়ভাবে, দৃঢ়তার সঙ্গে করতে পারবো। তা না হলে তো নেগোসিয়েশন। সরকার কিন্তু একটি সময় বেঁধে দিয়েছে যে এর মধ্যে নির্বাচন করবে, সরকারের পক্ষ থেকে এইসব বিষয়ে কিছুই বলা হয়নি। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, আপনিও একটি রাজনৈতিক দলের প্রধান ছিলেন, তাদের মধ্য থেকেই বলা হচ্ছে না। সরকার বলে নাই, কে বললো? সরকার তো বলছে, সরকারের কেউ কেউ বলছে। এখন কয়টা সরকার আছে? নাহিদ যখন মন্ত্রিসভায় ছিল, আমি ঠিক নামগুলো অত মনে নেই, তারা তো বলেছে যে যত টাইম লাগুক, এইটার আগে সংস্কার, ইলেকশনের কথা যারা বলবে তারা হলো গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আমি ঠিক উল্টাটা বলবো, যে যারা নির্বাচনকে যে কোনো অজুহাতে পিছিয়ে দিতে চায়, তারা আসলে এই গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। কেননা তাদের এই পদক্ষেপ প্রকৃত সংস্কারকে কার্যকর হতে দেবে না, এটা কসমেটিক কিছু করবে। এবং সেখানে পলিটিক্যাল নেগোসিয়েশন করে, এর সঙ্গে ওর নেগোসিয়েশন, এইটা করে চলতে থাকবে। দের ইজ নো স্কোপ ফর পলিটিক্যাল নেগোসিয়েশন রিগার্ডিং বিচার, কোনো নাই। বিচার হবে তার ইন্ডিভিজুয়াল ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, তার মেরিটসের উপরে, এবং যথেষ্ট মেরিটস আছে। একটা কেস তৈরি করে ট্রাইব্যুনালে সেটা বিচার করার যথেষ্ট যুক্তি আছে। তো ভয় কেন? নির্বাচিত সরকার আসলে এটা করবে না, এই ভয় পায় কেন? তার মানে জনগণকে ভয় পায়। স্থানীয় সরকার নির্বাচন কি জাতীয় নির্বাচনের আগে চান? অবশ্যই, যে কোনো নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছি। হ্যাঁ, স্থানীয় নির্বাচন, ডাকসু নির্বাচন, হল হোস্টেল নির্বাচন, গণতান্ত্রিক পরিবেশ না থাকলে নির্বাচন কোনোদিন অবাধ হইতে পারে না। এবং একটা যুক্তি আমি খুব বলবো, মানুষ যদি আজকে অভিযোগ করে অবাধ নির্বাচন হতে হলে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে, কিন্তু সরকারের সুবিধা ভোগ করে মার্সিডিজ অমুক সমক গাড়িতে চড়ে বেড়াচ্ছে, হেলিকপ্টারে করে ঘুরে বেড়াচ্ছে, মগবাজারে বিশাল 2টা ফ্লোর নিয়ে অফিস করে বেড়াচ্ছে, কোথায় আসছে তার টাকা থেকে? আমি একজনকে সঙ্গে কথোপকথন হয়েছিল, বললো যে দেখেন সেলিম ভাই, আওয়ামী লীগ বিএনপির সঙ্গে পাল্লা দিতে হলে আমাদেরও এইগুলো করতে হবে। আমি টাকার কম্পিটিশনে পাল্লা দিয়ে তুমি পারবে? 28 লক্ষ কোটি টাকা দেবপ্রিয়ের হিসাব অনুযায়ী, সেইখানে তুমি পাল্লা দিতে চাও? আদর্শের ক্ষেত্রে পাল্লা দাও, দেখবে মানুষের মন জয় করে ফেলেছে। অলরেডি এই বুঝের বাইরে গিয়ে তারা গ্যাম্বলিং, হয় জুয়া খেলতেছে, নাহলে কিছুই বুঝে না, কিংবা তাদেরকে দিয়ে কেউ খেলাচ্ছে, এরকম একটা আশঙ্কা আমার ভেতরে আছে। সুতরাং এত প্যাচালের ভেতর যাওয়ার দরকার নেই। আমাদের সংস্কারও চলবে, আমাদের নির্বাচনও চলবে। কোনটার জন্য কোনটা, সেইটা আমাদের বুঝে নিতে হবে। একটা পরস্পর যুক্ত, কিন্তু আমি বলেছি জনগণের পার্টিসিপেশন ছাড়া এবং তার মতামত ছাড়া কোনো সংস্কারের পদক্ষেপ স্থায়িত্ব পেতে পারে না এবং কার্যকর হবে না। এইখানে আমার ভয়। জি, ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে আসি। সরকারের পক্ষ থেকে নির্বাচনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, বিএনপির পক্ষ থেকে রোড ম্যাপ চাইছে, সরকার রোড ম্যাপ হয়তো দেবে। আর রাজনৈতিক দলগুলোর এক এক দলের এক এক রকম নির্বাচন সংস্কার নিয়ে মন্তব্য। এবং আজকে সারাদিন আমরা লক্ষ্য করেছি জামাত স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চায়, এনসিপি বিচারটি আগে হোক সেটি চায়। পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নিচ্ছে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় সেলিম ভাইকে। স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, আপনি আপনার প্রারম্ভিক আলোচনায় একটা লাইন বলেছেন, রাজনীতিতে নতুন সংকট তৈরি হচ্ছে। আমি মনে করি যে আপনার এই কথাটা প্রশ্নবোধক হলেও আমি এর জবাবে বলবো, হ্যাঁ, রাজনীতিতে নতুন সংকট তৈরি হচ্ছে এবং নতুন সংকট তৈরি করা হচ্ছে। নতুন সংকট তৈরি করে
নির্বাচন পিছিয়ে দেওয়ার নানান রকমের ফন্দি ফিকির করছে। আমি সেলিম ভাইয়ের চমৎকার আলোচনা শুনছিলাম। সেলিম ভাই খুব চমৎকারভাবে পরিষ্কারভাবে আপনাকে বা দর্শককুলকে ধারণা দিয়েছেন। দেখুন, এই যে আপনার স্থানীয় নির্বাচন, এই যে আমরা 15টা বছর যে এত রাজপথে রক্ত দিলাম, এই যে 15টা বছর এত গুম, এত খুন, এই 60 লক্ষ বিএনপি নেতাকর্মীদের মামলা হামলা, এগুলো কি স্থানীয় নির্বাচনের জন্যে? স্থানীয় নির্বাচন কি গণতন্ত্রের স্তম্ভ, না জাতীয় নির্বাচনের জন্যে? আমরা একটা জাতীয় নির্বাচন যদি অবাধ এবং নিরপেক্ষ করতে পারি, তাহলে তার ধারাবাহিকতায় সকল স্থানীয় নির্বাচন, ডাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, সকল নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে। আমরা তো আগে প্রতি বছর এই ছাত্র সংসদ নির্বাচনগুলো করতাম এবং আমরা দেখতাম যে স্থানীয় নির্বাচনগুলো তাদের মতো হয়ে যাচ্ছে। এই স্থানীয় নির্বাচনের এই জটিলতাটা কেন তৈরি হলো? কেন স্থানীয় নির্বাচনও অবাধ এবং নিরপেক্ষ না হয়ে কেন সিল মারার হলো? যেদিন থেকে ওই ফ্যাসিবাদী সরকার স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন ডিক্লেয়ার করলেন, প্রতীক ডিক্লেয়ার করলেন প্রার্থীর, এই তখনই এই শুরু হলো যে কিভাবে আমার দলের প্রার্থীকে উঠিয়ে আনা যায়, এবং তখনই সিল মারা শুরু হলো। আগে তো স্থানীয় নির্বাচন হতো অরাজনৈতিক, এবং সেই অরাজনৈতিক বিশেষ করে নির্দলীয়, ওই নির্দলীয় নির্বাচনে যে কেউ যারা রাজনীতি করতেন তারাও নির্বাচন করতেন, যারা অরাজনৈতিক তারাও নির্বাচন করতেন। স্থানীয় নির্বাচনে কখনো ভোট রিগিং, এটা আমরা কখনো এই ফ্যাসিবাদী সরকারের আগে আমরা দেখিওনি, শুনিওনি। কাজেই ওই নির্বাচনের জন্য আমরা আন্দোলনও করিনি। আমাদের 15 বছরের আন্দোলনই ছিল একটি অবাধ এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে নতুন করে শুরু করতে পারবো। আর এখন সেই ফ্যাসিবাদের কায়দায় নতুন করে বলা হচ্ছে, ফ্যাসিবাদ যেমন বলতেন যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, এখন বলেন যে আগে সংস্কার পরে নির্বাচন, আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় সংসদের নির্বাচন, আগে গণহত্যার বিচার পরে নির্বাচন। এই সমস্ত কিছুই গণতন্ত্রকে, গণতন্ত্রের পথ চলাকে আরো দীর্ঘ করবার জন্যে, দেশকে আরো অনিশ্চয়তার দিকে, আপনার যে প্রথম লাইনটা, যে রাজনীতিতে নতুন সংকট তৈরি করবার জন্যে এই প্রক্রিয়াগুলো নানা মহল থেকে শুরু করা হচ্ছে। এই যে সরকার, আমরা যতবার বলছি যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, সরকার একবার বলেন নির্বাচন ডিসেম্বরে, অর্থাৎ এবছরের শেষের দিকে হবে, মিন্স ডিসেম্বরে। আবার সরকারের প্রেস সচিব বলেন জুনে। আবার আমরা যখন কথা বলতে গেলাম তখন বললেন ডিসেম্বর থেকে জুন, অর্থাৎ কথার মধ্যে কোনো, জামাত ইসলামের আমির তিনি বলেছেন যে ঈদের আগেই করতে হবে। জামাত ইসলামের আমির তারপরে উল্টে গেলেন কিভাবে? ঈদের আগে নির্বাচন, ফেব্রুয়ারির আগে, অর্থাৎ ঈদের আগে মানে রোজার আগে নির্বাচন, রোজার আগে মানেই ফেব্রুয়ারি। এখন আবার বলছেন যে না, এখন স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। এই যে তালবাহানাগুলো, এই তালবাহানাগুলো গণতন্ত্রকে মানে প্রলম্বিত করবা, নির্বাচনকে প্রলম্বিত করা মানে গণতন্ত্রকে প্রলম্বিত করা। গণতন্ত্রের যাত্রা শুরুতেই তারা বাধা দিচ্ছে যে কোনোভাবেই যেন দেশে এই অস্থিরতাটা না যায়, একটা স্বস্তির পরিবেশ যাতে না ফিরে। স্বস্তির পরিবেশ ফিরতে হলে আপনার অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দরকার, নির্বাচিত সরকার দরকার, এবং নির্বাচিত সরকারের মধ্য দিয়েই টেকসই সংস্কার দরকার। আপনার একটা জিনিস পত্রিকায় দেখছেন কিনা যে নতুন করে কিন্তু আবার অর্থনৈতিক সংকটও শুরু হচ্ছে, এবং এই যে অর্থনীতির যে রেটিং, সেখানে বাংলাদেশ আবার পিছিয়ে পড়ছে। তারপরে আপনার এই বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ অনেক কমে যাচ্ছে, দেশি বিনিয়োগ তো নেই। এইভাবে দেশটা নতুন করে অর্থনৈতিক সংকট আবার তৈরি হচ্ছে।
অস্থিরতা তৈরি হচ্ছে, আবার দুর্নীতিতে ছেয়ে যাচ্ছে। উপদেষ্টাদের পিএস এপিএসদের দুর্নীতির কথা, শত শত কোটি টাকার দুর্নীতির কথা পত্রিকা আসছে। যেমন শেখ হাসিনা বলছিলেন যে আমার ড্রাইভার 450 কোটি টাকার মালিক, সে হেলিকপ্টার ছাড়া চলে না। ওরকম এখন ওই পিএসদের, ওই সমন্বয়কদের এপিএসরাও শত শত কোটি টাকার মালিক হচ্ছে। এই অবস্থা থেকে দেশটাকে রক্ষা করতে হলে আর তাল বাহানা না করে, আর স্থানীয় নির্বাচন, সংস্কার বা গণহত্যা এই সবই হবে। নির্বাচিত সরকার আসলে তখন এই টেকসই সংস্কারও হবে, এই গণহত্যার বিচারও হবে, সমস্ত কিছুই হবে। প্রলম্বিত যারা করতে চায়, আমি বলবো দেশটাকে নিয়ে তারা নতুন করে আবার ষড়যন্ত্রে মেতেছে। এই ষড়যন্ত্রকে ভেদ করে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন। আমি শুনেছি গত সপ্তাহে ওই এনসিপি যে নতুন ছেলেরা করেছে, তারা গিয়েছিল নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনে হুমকি দিয়ে আসছে যে আপনারা যদি এই ডিসেম্বরের নির্বাচনের চেষ্টা করেন তাহলে তার আগেই আপনাদের এখান থেকে চলে যেতে হবে। এই যে হুমকি ধামকি, এ তো ফ্যাসিবাদের নতুন প্রতিধ্বনি আমরা শুনতে পাই। আর ফ্যাসিবাদ যেন ফেরত না আসে, বিএনপি অতন্ত্র প্রহরীর মতো প্রতিরোধে দাঁড়িয়ে যাবে প্রয়োজনে, আমরা পরিষ্কার বলতে চাই। আমি অ্যাডভোকেট আহমেদ আজম খানের কথা সূত্র ধরে আমি একটু প্রশ্ন রাখতে চাই, এরপর বিরতিতে যাব। যে যেখানে আসলে রাজনীতিতে জাতীয় ঐক্য কি শঙ্কায় পড়ছে কিনা এই ক্ষেত্রে, যে এক একজন এক এক দল এক একভাবে কথা বলছে, যেখানে আসলে একটু ঐক্যমত কমিশন গঠিত হয়েছে সংস্কারের লক্ষ্যে। আমি উত্তরটি নিব একটু বিরতি থেকে ফিরে এসে কমরেড মজিদুল ইসলাম সেলিমের কাছ থেকে। আমি একটু যেতে চাই, প্রিয় দর্শক, সপ্তাহে দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা যেতে চাই কমরেড মজিদুল ইসলাম সেলিম, আপনার কাছে প্রশ্ন ছিল আসলে, যেখানে নানান রাজনীতিতে নানান মত পথ পার্থক্য থাকবেই, কিন্তু জাতীয় ইস্যু নিয়ে নানান মত, বা আজকে কয়েকদিন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেখানে জাতীয় ঐক্য কি শঙ্কা পড়ছে কিনা? না, দেখুন, কনসেপ্টগুলো সম্পর্কে প্রথম পরিষ্কার হয়ে নেওয়া উচিত। ইউনিটি হলো এক জিনিস, ইউনিফর্মিটি হলো আরেক জিনিস। একেবারে একই ছাঁচে সবগুলো দল হবে, তাহলে তো এতগুলো দল থাকা উচিত না, তাহলে তো বাকশাল করে ফেলা উচিত, ওয়ান পার্টি সিস্টেম করা উচিত। যখন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বহু দল বহু মতকে একসেপ্ট করে নিচ্ছি, তার মানে মতামতের তারতম্য থাকবে। আরও বেসিক কারণ আছে, সেই আলোচনা আমি যেতে চাই না, কারণ সবাই সেটা হয়তো বুঝবে না বা একমত হবে না। সেটা হলো, আমরা একটা শ্রেণী বিভক্ত সমাজে বাস করি, এবং আমি মনে করি যতদিন এই শ্রেণী বিভাজন, শ্রেণী দ্বন্দ্ব দূর না হচ্ছে, আপনার অ্যাবসলিউট ডেমোক্রেসি, অ্যাবসলিউট ইকুইটি আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। সুতরাং যেটা করতে হবে সেটা হলো মতের তারতম্য থাকবে, কিন্তু কোন মতটা ধরে দেশ অগ্রসর হবে, ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল। সেটা নির্বাচনের মাধ্যমে। ওর জন্য এই নির্বাচনটা হচ্ছে অবাধ এবং নিরপেক্ষ, এবং সেখানে যাতে টাকার খেলা না হয়, সেখানে যাতে ধর্মীয় সুরসুরি দিয়ে ভোট কেনার চেষ্টা না হয়, আঞ্চলিকতা সৃষ্টি না হয়, এবং পেশি শক্তির ব্যবহার না হয়, প্রশাসন যাতে সেখানে হস্তক্ষেপ না করে, এইগুলো হলো সবচেয়ে আর্জেন্ট বিষয়। এখন দেখেন, ডিসেন্ট্রালাইজেশন, স্থানীয় সরকার সম্পর্কে আমরা যদি বলেন, আমরা সবচেয়ে বেশি আগ্রহের কারণ হলো আমরা রাষ্ট্র এবং প্রশাসন সমস্ত কিছুকে ডিসেন্ট্রালাইজ করা প্রয়োজন মনে করি, বিকেন্দ্রীভূত করা উচিত। কিন্তু সেটা হতে হবে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। এরশাদ ক্ষমতায় আসার পর তিনি উপজেলা সিস্টেম করলেন, উপজেলা ইলেকশন দিল, আমি বিকেন্দ্রীকরণ করছি। আমরা যুক্তি হিসেবে বলেছিলাম এই বিকেন্দ্রীকরণ হবে ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসনের বিকেন্দ্রীকরণ। শেখ হাসিনা যখন তার রাজত্বকালে যদি স্থানীয় সরকারের ব্যাপারে কোনো পদক্ষেপ নিত এবং তার ক্ষমতা বাড়ায় দিত, তাহলে পরে সেইটার নেট রেজাল্ট হতো যে তার শাসনেরই বিকেন্দ্রীকরণ। আমরা যখন জেলখানায় ছিলাম তখন একবার ইলেকশন হলো, চৌকা কমিটি, চৌকা কমিটি মানে কিচেন কমিটি, ওখানে চুরি জামারি হয়, বন্দীরা সবাই মনে করলো আরে বাবা, আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা অর্জন করেছি। কিচেন কমিটি ইলেক্টেড বটে, কিন্তু জেলখানার চাবি কিন্তু তার হাতে নেই, ওটা জেলারের হাতেই রয়ে গেছে। সুতরাং প্রকৃত মুক্তি আনতে হলে পরে আপনি এইটাকে করতে হবে। সুতরাং আজকে যদি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের নামে
স্থানীয় সরকারকে এম্পাওয়ার করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। এইটা নেট রেজাল্ট, এবং আমার ধারণা উদ্দেশ্যটা তাই। এই অন্তর্বর্তীকালীন তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার তার রেজিমটা যেই শক্তির দ্বারা পুষ্ট হয়ে আছে সেইটারই একটা এক্সটেনশন করতে চায়, কারণ তারা ভয় পায়, জনগণের রায়কে ভয় পায়। যদি না ভয় পাইতো তাহলে এই যুক্তি কেন দেয় যে আমরা ক্ষমতায় না থাকলে সংস্কার হবে না, আমরা ক্ষমতায় না হলে থাকলে বিচার কাজ হবে না। তার কারণ জনতা কোন দিকে মত দিবে এই ব্যাপারে তাদের সংশয় আছে। আমার কোনো সংশয় নেই। জনগণকে যদি আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ দেন, সে তো একটা মানুষ, সে তো তার চতুর্দিকে দেখছে, তার অভিজ্ঞতার আলোকে সে কিন্তু এটার প্রতিফলন ঘটাবে। সুতরাং প্রশ্নটা হলো ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, এবং সেটা করতে হলে আপনার রাষ্ট্র ক্ষমতায় যারা কেন্দ্রে সরকার পরিচালনার দায়িত্বে নিয়ে যেত সেই জায়গাটাকে আপনার প্রথমে গণতান্ত্রিক পরিবেশের ভেতরে নিয়ে আসতে হবে। তারপরে সেইটার অধীনে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয় সেটা হবে এফেক্টিভ। সেই ধারায় আমরা ফিরছি? সেই ধারায় তো আমি দেখছি না। এখন তো এটা উপর ভাষা, কে প্রধানমন্ত্রী হবে, কে অমুক হবে, কে মন্ত্রী হবে, কে মার্সিডিজে চড়ার সুযোগ পাবে, এইগুলো নিয়ে তো কথাবার্তা হচ্ছে, চিন্তাভাবনা হচ্ছে। সেটাই দুঃখজনক। এখনো আমি আশা ছাড়ি নাই। বাঙালি জাতি বীরের জাতি, আমরা লড়াই করে জিততে পারি, কিন্তু আমাদের দুর্ভাগা জাতি, আমরা বিজয় ধরে রাখতে পারি না। প্রত্যেকটা গণ অভ্যুত্থান, বিপ্লব, এমনকি আমাদের মুক্তিযুদ্ধে যে সম্ভাবনা সৃষ্টি করে দিয়েছিল সেই সম্ভাবনা আমরা ধরে রাখতে পারিনি। এটা করতে হলে পরে গ্যারান্টি কী হবে? গ্যারান্টি হতে পারে আমার দল দিয়েও হবে না, আমাকে দিয়েও হবে না, জনগণই হলো এটার গ্যারান্টি। জনগণের শক্তিকে জাগরিত করে, হারামজাদা পাবলিক রাখো, ও কি বুঝে পলিটিক্সের, এই অ্যাটিটিউড নিয়ে যারা রাজনীতি করে তারা করবে, সাময়িকভাবে হয়তো তারাও পাওয়ারফুল হবে, কিন্তু সেটা আলটিমেটলি কোনো স্থায়ী রেজাল্ট দেবে না। যারা সত্যিকারভাবে সংস্কার চায় এবং মৌলিক বিপ্লবী ধরনের সংস্কার চায়, তারা এটা ওই পথে এটা সম্ভব না। ঐক্যটা কি মানে একটু হুমকির মুখে? ঐক্যের ব্যাপারে আমি বলছি, ঐক্যের ব্যাপারে এত মাথা ব্যথা হয়ে যাচ্ছে কেন? হবে, সবাই একমতে চলে আসবে। জাতীয় প্রশ্নে, কনস্টিটিউশনের প্রশ্ন দিয়ে ধরেন, যে কোনো একটা পয়েন্ট বলেন, একমত হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু একমত হতেই হবে। পিটায় একমত করব, এই অ্যাটিটিউডটা অনেকটা এরকম। একজন শ্রমিক কিভাবে রিয়াক্ট করবে, একজন মালিক কিভাবে রিয়াক্ট করবে, দিয়ে আপনি রিক্সায় চড়েন আশা করি, ধারণা করি। রিক্সায় যখন বলেন যে ওখানে যাব, কত নিবা, স্যার ইনসাফ করে দিয়েন, খুবই ইন্টারেস্টিং। দেখবেন ইনসাফ সিটের এই দিকে যে আমার ক্ষেত্রে ইনসাফ একরকম, আর সিটের ওই পাশে যে আছে তার কাছে ইনসাফ হলো আরেক রকম। তার হিসাব নিকাশ আর আমার হিসাব নিকাশ তো মিলবে না। শ্রমিকরা চাবে গার্মেন্টসে যে আমার নিম্নতম মজুরি 20,000 টাকা। এখন জিনিসপত্রের দাম বাড়ছে, আমি আগেই বলেছিলাম যত দেরি করবেন এইটার পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। এখন দাবি উঠেছে 30,000 টাকা মিনিমাম জেনারেল জাতীয় নিম্নতম মজুরি করতে হবে। আর মালিকরা বলবে আমার এই অসুবিধা, ওই অসুবিধা, আমি তো দিতে পারছি না। আমি অনেককে জিজ্ঞেস করি, তোমার কী হয়েছে, কেন কী হয়েছে? আর বলো না, 100 কোটি টাকা লস হয়ে গেল। আমি 100 কোটি টাকা লস ছিল, তুমি ঘুমাও কীভাবে? আরে সেলিম, বুঝলা না, গত বছর 7,000 কোটি টাকা লাভ হয়েছিল, এইবার মাত্র 6,900 কোটি টাকা লাভ হয়েছে। তো 100 কোটি টাকা কম লাভ হয়েছে, ওইটাকে সে মনে করে ক্ষতি হয়ে গেল। তার হিসাব আর অন্যদের হিসাব তো একসঙ্গে আপনি মিলাইতে পারবেন না। ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে আসি, যে আসলে গণতান্ত্রিক বা দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর ক্ষেত্রে ঐক্য কি শক্ত হচ্ছে, কি দেখেন? দেখুন, আমরা সবাই আসলে কেন জানি দেশটাকে নিয়ে খেলছি, কেউই দেশের কথা ভাবছি না। এখানে জাতীয় ঐক্য বলতে কি বুঝি সেই বিষয়টা আমাদের আগে বুঝতে হবে। জাতীয় ঐক্য মানে কি এই যে আমরা সকল দলের মানুষ এক সুরে এক আদর্শে কথা বলবো, তা তো না। জাতীয় ঐক্য হলো জাতির মৌলিক প্রশ্নে আমরা এক থাকব। যেমন এই মুহূর্তে নির্বাচন দরকার, নির্বাচন ছাড়া আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করতে পারছি না, সেখানে আমরা এক থাকব।
সেখানে আমরা এক থাকবো। তাই বলে যখন নির্বাচন দেবে তখন কি সবাই আমরা একদল হয়ে যাব? তা তো হব না। কিন্তু গণতন্ত্রের যাত্রায় আমরা এক থাকব, যে কারণে নির্বাচন দরকার সেই প্রশ্নে এক থাকব। সংস্কার প্রশ্নে আমরা এক থাকব, যে সংস্কারগুলো হলে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করা যায় সেই সংস্কারগুলো এখন করি। এরপরে সংস্কার তো চলমান প্রক্রিয়া, দীর্ঘ যুগ যুগ ধরে চলবে। তাহলে নির্বাচনের পরে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সকলকে নিয়ে ওই সংস্কার প্রক্রিয়াগুলো এগিয়ে নিয়ে যাবে। এটাই জাতীয় ঐক্য। এখন জাতীয় ঐক্য বলতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল প্রস্তাবে আমার এক হতে হবে, এটা তো জাতীয় ঐক্যের বিষয় না। আমি এক নাও হতে পারি, আমি 50টা হতে পারি, 50টাই নিয়েই সনদ হবে, বাদ বাকিগুলো থাকবে পরবর্তী সরকারের, নির্বাচিত সরকার ওগুলো নিয়ে সংসদে বিস্তর আলোচনা হবে, এগিয়ে যাবে। কিন্তু আমরা এই জিনিসগুলোকে সামনে না এনে আমরা কি করছি, আমরা কিভাবে ওই গণতন্ত্রকে বিলম্বিত করা যায় সেই চেষ্টাগুলো করে এখন আমরা দেশটাকে একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছি। আমরা কিন্তু একটা কথা বারবার বলছি, বিশেষ করে আমি তো অনেক সময় সমাবেশে, টকশোতে আমরা বলি যে এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি বিশ্বনন্দিত একজন নোবেল বিজয়ী। তিনি আমাদের দায়িত্ব নিয়েছেন, আমরা যেন তাকে ফখরুদ্দিনের মতো নীরবে নিভৃতে মানুষের নিন্দা কুড়িয়ে যেভাবে চলে গেছে, উনি যাতে আমাদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছায় যান। অতএব উনাকে হতে হবে অত্যন্ত স্বচ্ছ এবং কথাবার্তায় হতে হবে খুব দৃঢ়। এই যে আমাদের বক্তব্যগুলো নির্বাচন নিয়ে উনার কাছ থেকে কিন্তু এখনো সুস্পষ্ট। যেমন সেদিন যখন বিএনপি ওনার সাথে আলোচনা করতে গেলেন, তখন ব্রিফিংয়ে ডক্টর আসিফ নজরুল বললেন ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচন হবে। এই কথাটা কিন্তু স্পষ্ট হলো না। আর উনার মুখ থেকে আমরা ডক্টর ইউনূস সাহেবের মুখ থেকে আমরা কিন্তু সুস্পষ্ট কিছু শুনতে পাই না। এই যে বিভিন্ন আন্তর্জাতিক কিছু কিছু সংবাদ মাধ্যম, তাদের কাছে মাঝে মধ্যে উনি ইন্টারভিউ দেন, তখন অনিশ্চিতভাবে এই কিছু কথা বলেন যে এই সময়ের মধ্যে হতে পারে। এতে মানুষের মধ্যে যে একটা বিভ্রান্তি, সেই বিভ্রান্তি কিন্তু নিরসন হচ্ছে না। আবার যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে কথা বলি, তখন আমাদের কি বলে জানেন? আজকেও আমি কয়েকটা ফোরামে কথা বললাম, আলাপচারিতায় বন্ধু বান্ধবরা বলছে যে কোন জায়গায় আছেন, কয়েক বছরেও নির্বাচন হবে না, এইটা নিশ্চিত থাকেন। তো এই যে কয়েক বছরে নির্বাচন হবে না, এই ধারণা যারা পোষণ করেন, এই ধারণা যারা শুনেন, যারা এই মেকানিজম করেন, তারা কি আদৌ দেশটাকে ভালোবাসেন? তারা দেশটাকে নিয়ে খেলছেন। আমাদের কথা পরিষ্কার, আর দেশটাকে নিয়ে খেলতে দেব না। 5ই অগাস্টের চেতনা এইটা। 5ই অগাস্টে কে সামনে ছিল, কে পেছনে ছিল, এটা প্রমাণ হবে কারা নেতৃত্ব দিয়েছে। এটা প্রমাণ হবে যে 5ই আগস্টের চেতনা, যে গণতন্ত্র, যে সামাজিক ন্যায় বিচার, যে আইনের শাসন, এগুলো এবং যে সংস্কার, এগুলোর জন্য কে গণতন্ত্রের অগ্রযাত্রায় সামনে সামিল হন, না গণতন্ত্রকে কারা প্রলম্বিত করতে চান। 5ই অগাস্টের চেতনাই বোঝা যাবে যে আসল নেতৃত্ব কারা দিয়েছেন, আসল চেতনা কাদের মধ্যে আছে। একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি কমরেড মজিদুল ইসলাম সেলিম। আপনার কাছে আসি, আসলে নতুন রাজনৈতিক দল আসছে একের পর এক। আমরা এনসিপি দেখেছি, আমরা আম জনতা পার্টি, আজকে আমরা দেখছি জনতা পার্টি বাংলাদেশ। রাজনীতির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে নিশ্চয়ই, যার কারণে নতুন নতুন অনেক দল আসছে, আরো 65টা পার্টি পাইপলাইনে আছে। সুস্থ রাজনীতির প্রতিফলন কি আমরা দেখছি? না, এটা তো এখনই বলা যাবে না। এবং রাজনৈতিক দল গঠন করার ব্যাপারটাকে আমি ইতিবাচক মনে করি। এবং রাজনৈতিক প্রসেস ছাড়া আমাদের দেশ অগ্রসর হতে পারবে না। একটা খুবই সুচিন্তিত, সুপরিকল্পিত একটা কার্যকলাপ চলছে, যেটাকে বিরাজনীতিকীকরণ বলা হয়। এবং এটা আন্তর্জাতিকভাবে গত শতাব্দীর 90-এর দশক থেকে এটা চলছে। এবং নিও লিবারাল, নয়া উদারবাদী যে অর্থনীতি এবং রাজনীতির কাঠামো, তার একটা অন্যতম উপাদান হলো
সরকারগুলোকে ছোট করে নিয়ে আসা এবং তার কাছে সমস্ত উন্নয়ন কার্যকলাপ তার কাছ থেকে সরাই নিয়ে আসে এনজিওর মাধ্যমে করে। কিন্তু রেজাল্ট হয়েছে যে সরকারি ইনভেস্টমেন্ট এইসব জায়গায় কমে গেছে, উন্নয়ন মানে জনকল্যাণকর কাজে কমে গেছে, কিন্তু নিপীড়নমূলক কাজে বেড়ে গেছে, জেল, পুলিশ, মিলিটারি এইসব জায়গায় বেড়ে গেছে। এখন তো নিউ লিবারাল পলিসি এখন কবরে ফেলে দেওয়া হচ্ছে, সবাই ছুঁড়ে ফেলেছে, ট্রাম্প যে পলিসি সেখানে অনুসরণ করছে। সুতরাং পলিটিক্যাল প্রসেসকে আগানোর জন্য এইটা একান্তভাবে প্রয়োজন। কিন্তু একটা কিন্তু আছে, একটা স্বাভাবিক প্রক্রিয়া রাজনৈতিক দল গঠন আর একটা পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং হোল ম্যাক্রো পলিটিক্যাল সিচুয়েশন দেখে যে এখন শত শত ডজন ডজন দল গঠন করে দাও, মানুষ হাসবে পলিটিশিয়ানদের নিয়ে, তাহলে পলিটিক্সের বাইরে একটা অনির্বাচিত সরকারের শাসনটাকে আমি দীর্ঘায়িত করতে পারবো। এই আশঙ্কাটাও আমাদের মনে রেখে আমাদের চলা উচিত। এখন অন্তর্বর্তী সরকার যেটা আছে, আমরা যে আলোচনাগুলো করছিলাম, তার দায়িত্বটাকে অন্তর্বর্তীকালীন, নট এ রেভলিউশনারি গভর্নমেন্ট, নট এ রেগুলার গভর্নমেন্ট, আনইলেক্টেড গভর্নমেন্ট ছিল, সেখান থেকে ইলেক্টেড গভর্নমেন্টের জায়গায় যাবে। ইন্টারিম, ইন্টারিম শব্দের অর্থ কি? অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তীকালীন না হয়ে সে যদি স্থায়ী হয়ে যায়, এবং 1 বছরের বেশি হলে তো স্থায়ী বলা যায়, তো না হয় 1.5 বছর দিলাম টাইম, ডিসেম্বরের ভিতরে কেন পারবে না? ইলেকশন কমিশন বলেছে যে আই এম রেডি টু হোল্ড ইলেকশন ডিসেম্বরের ভিতরে, তারপরে তার আপত্তিটা কেন? এবং সেইখানে সরকারের যেটা মনোনিবেশ করা উচিত, এইসব পলিটিক্যাল গেমে কেন সে ঢুকছে আমি বুঝতে পারছি না। আমাদের দেশের মানুষের এবং জাতির সামনে যে বড় বড় সংকট, সেগুলো মোকাবেলা করুক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, মানুষের বেকারত্ব দূর করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, ঢাকা শহর এবং অন্যান্য জায়গায় ট্রাফিক চলাচলের ক্ষেত্রে যে বিরাট একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সেখান থেকে বের হয়ে আসা। এবং সারা দুনিয়ায় কিন্তু তোলপাড় হচ্ছে, ট্রাম্প ট্যারিফ ধার্য করেছে, সেইটাকে অতিক্রম কিভাবে করে আমরা কিভাবে সামনের দিকে অগ্রসর হতে পারবো? সেই ভারতবর্ষ সে কি পলিসি নেয় আমাদের, এবং সকলেই জানে যে তারা টোটালি ডাইরেক্টলি ইনভলভ, এবং আমেরিকার সাম্রাজ্যবাদী তার বড় বড় কর্পোরেশনগুলো। তো ভারতবর্ষের এই যে আমদানি অমুক সমুক কি সব নামও আমি জানি না, কিন্তু টাটা বিড়াল আগে ছিল আর কি, তো তারা তো অ্যাবসলিউটলি কন্ট্রোল করছে ভারতবর্ষের সরকারকে। ভারতবর্ষের সরকার হলো বিজেপির সরকার, যা এবং একটা সাম্প্রদায়িক হিন্দু সাম্প্রদায়িকতা, কিংবা আমি সহজ করে বোঝানোর জন্য বলি, ওইটা হলো হিন্দু জামাতে ইসলাম। আমাদের যেমন মুসলিম জামাতে ইসলাম একটা আছে ওরকম, এবং তারা সেখানে সাম্প্রদায়িক প্রচারণা চালায়, উন্মাদনার সৃষ্টি করে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। গতকালও সম্ভবত আমাদের এই সাইডে আর কি একটা বিএসএফের গুলিতে একজন আহত হয়েছে, মৃত্যুবরণ করেনি। আরও সব ঘটনা তো আমরা যাই। দিস আর দ্য কোশ্চেন যেগুলো অ্যাড্রেস করা উচিত এই সরকারের, জরুরি অ্যাড্রেস করা, আর হ্যাভ কনফিডেন্স অন দ্য পিপুল। তা না পরে আমরা কিন্তু এই অভিযোগে ইতিহাস আপনাদেরকে অভিযুক্ত করবে যে আপনারা জনগণের উপরে আস্থা রাখেন নাই, সব কিছু নিজেরা করবেন, এই কথা বলে কোনো ব্যক্তি তো তার শ্রেণী স্বার্থের বাইরে যেতে পারে না। তা আপনি তখন সেই ট্যাগড হয়ে যাবেন যে লুটেরা ধনিক শ্রেণী, দুর্নীতিবাজ আমলাতন্ত্র এবং ব্যবসায়ী অসৎ রাজনীতিবিদ, এইটা মিলে যে নেক্সাস হয়ে আছে সেইটা আপনাকে খেয়ে ফেলবে। ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান। আপনাকে দিয়ে শেষ করতে চাই, রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতার ধারায় আমরা ফিরছি কিনা? রাজনীতিতে যে অস্থিরতা চলছে, এটার আরেকটা প্রমাণ আপনি বললেন যে এই আজকেও একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। গত 2 দিন আগেও আম আদমি পার্টি নামে, আম জনতা পার্টি নামে ওই যে ডেস্টিনি, যে ডেস্টিনি হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এবং যে ডেস্টিনির এমডি তার জেল হয়েছে এত বছর, সে এখন জেল থেকে বেরিয়ে এসে নেতা হতে চাইছে, অর্থাৎ নিজের দুর্নীতিকে, নিজের করাপশনকে সে ঝেড়ে ফেলতে চাইছে। আর আজকেও একটা দেখলাম, আবার আপনি বললেন যে 65টি রাজনৈতিক দল করবার জন্য আবেদন করেছে, পাইপলাইনে আছে। এগুলো সুস্থ ধারার রাজনীতি। এই ছোট দেশে যে রাজনৈতিক দলগুলো আছে, এর বাইরে এই 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 নামকাওয়াস্তে রাজনৈতিক দলগুলো করবার বা গড়বার
এগুলো উদ্দেশ্য প্রণোদিত, এগুলো সুস্থ ধারার শেষ কথা কি রাজনীতির বলবেন? বিষয় না। শেষ কথা কি কাজেই আমার শেষ কথাটা হলো যে আমরা সুস্থ ধারার রাজনীতি চাই। দেশকে নিয়ে কেউ খেলুক সেটা আমরা কোনোভাবেই পছন্দ করি না, সহ্যও করব না। আমরা আগামী দিনে গণতন্ত্রের অগ্রযাত্রায় দ্রুত ফিরতে চাই, সেজন্য সরকারের আন্তরিকতা চাই, সরকারের সহযোগিতা চাই। আর নইলে জনগণ সিদ্ধান্ত বারবারই নিয়েছে, আবারও জনগণই সিদ্ধান্ত নেবে। অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সপ্তাহের দেশ আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।